নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি এএমএস মোশন পিকচার স্টুডিওতে। আজকে আপনাদের সাথে যার আলাপ করিয়ে দেবো, সকলের কাছে খুবই প্রিয়, সবাই চেনে, অ্যাক্টর ডিরেক্টর সৌমাল্য। নমস্কার। তা আজকাল আমরা অনেক রকম শর্ট ফিল্ম দেখতে পাই, বিভিন্ন জেনারের শর্ট ফিল্ম বিভিন্ন মানুষে করছে। তার মধ্যে বাংলা শর্ট ফিল্ম জগৎ বেশ অনেকটাই এখন জায়গা করে নিয়েছে, সবাই ঘরে ঘরে যেরকম শর্ট ফিল্ম করছে, কিন্তু তার মধ্যেও একটা আলাদা ছোঁয়া, আলাদা কিছু এই নিয়ে অনেকে কাজ করছে। তাদের মধ্যে তোমার কাজটাও রয়েছে। আমরা আজকে ইন্ডিয়ান শর্ট ফিল্ম চ্যানেল যেটা রয়েছে, আমরা এখানে বিভিন্ন টাইমে বিভিন্ন শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করে থাকি। তা সৌমাল্যকে আমরা পেয়েছি সেই বিষয়ে। সৌমাল্যর এখন এই খুব রিসেন্ট মার্কেটে একটা ট্রেলার, ওর একটা প্রজেক্টের একটা ট্রেলার এবং প্রোমো খুব আলোড়ন সৃষ্টি করেছে, বিদ্রোহী। তা এই বিদ্রোহী হঠাৎ এরকম একটা সুপার হিরো কেন? সুপার হিরো কেন বলতে তার প্রথম উত্তর যেটা, সেটা হচ্ছে যে সুপার হিরো তো সবাই কাজ করছে না একদমই। হ্যাঁ, মানে সুপার হিরো আমরা যেগুলো দেখেছি ছোটবেলায় একটা আমাদের ছিল, কিন্তু বাংলাতে হট করে একটা তোমার সুপার হিরো নিয়ে কাজ করার আইডিয়াটা এলো কেন? আইডিয়াটা এলো ওই জন্যই, এই যে তুমি যে মানে বললে কথাটা, যে সুপার হিরো নিয়ে তো কেউ কাজ করছে না, এইখান থেকেই প্রথম ভাবনা যে কেন করছে না। মানে এটাও তো একটা জনার, একটা এক ধরনের এন্টারটেনমেন্ট জগতের এটা একটা জনার সুপার হিরো। মানুষ ফ্যান্টাসি দেখতে পছন্দ করে, মানুষ এমন একটা হিরোইস্টিক ক্যারেক্টারকে সবসময় দেখতে পছন্দ করে যে কাজগুলো তারা নিজেরা করতে পারে না। মানে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত সমাজে অনেক জায়গা থেকে অবহেলিত হই, নিপীড়িত হই, আমাদের উপর অনেক রকম শোষণ চলে এবং আমরা সেইগুলোর ঠিক জবাবটা দিতে পারি না, আমাদের সামাজিক কারণের জন্যই হোক, আর্থিক পরিবেশের জন্য হোক। তা আমরা মনে মনে সবসময় একটা ক্যারেক্টার পছন্দ করি যে আমাদের হয়ে যদি কেউ কিছু বলতো, আমাদের জন্য, আমাদের প্রতিনিধিত্ব করে যদি কেউ একটা ক্যারেক্টার হতো, এইরকম একটা চরিত্রকে আমরা না সবসময় ফ্যান্টাসাইজ করি। তো সুপার হিরো চরিত্র হচ্ছে সেই রকমই। এবং আমি জানি না কেন বাংলাতে আগে কখনো এরকম কাজ হয়নি, হওয়া উচিত ছিল অনেক আগে থেকেই। দেখো, বাংলাতে গোয়েন্দা চরিত্র প্রচুর আছে, তারাই আমাদের কাছে হিরো। ইভেন অ্যাডভেঞ্চার চরিত্রও আছে, যেমন আমরা যদি চাঁদের পাহাড় দেখি, তাতে যে শঙ্কর চরিত্রটা, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু, ওটাও একটা অ্যাডভেঞ্চার চরিত্র। এইরকম অনেক ফেলুদা গোয়েন্দা চরিত্র, ব্যোমকেশ বক্সী। কিন্তু সুপার হিরো, কোট আনকোট সুপার হিরো যে একটা জনার, সেই জনারে বাংলাতে সেরকম কোনো চরিত্র নেই এবং সেটা নিয়ে কখনো কাজও হয়নি। এইখান থেকে আমার একটা ভাবনা ছিল যে যদি বাংলাতে একটা এরকম সুপার হিরো চরিত্রকে আনতে পারি, তাহলে বোধহয় মানুষ হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করলেও করতে পারে। আর আমার শৈশব কেটেছে ছোটবেলায় বিভিন্ন রকম বিদেশি সুপার হিরোর কমিক্সের বই পড়ে, এবং তার পরবর্তীকালে যখন আমাদের ইন্ডিয়ান টেলিভিশনে হিন্দিতে অনেক রকম সুপার হিরো টিভি সিরিজ আমরা দেখেছি। ছোটবেলায় আমরা যেমন শক্তিমান, ক্যাপ্টেন ভিওম বলে একটা হতো, এবং তার পরবর্তীকালে ক্রিশ সিনেমাতে রাওয়ান, যেটা সেই রকম এসছে। কিন্তু বাংলাতে সে ওয়েব সিরিজ হোক, টিভি সিরিজ হোক, ইভেন সিনেমা হোক, কোনো ক্ষেত্রেই সুপার হিরো নিয়ে কখনো কেউ কাজ করেনি। এটা আমার একটা খুব মানে ভাবাতোষ বিষয়টা, যে কেন সবসময় আমরা বিদেশি সুপার হিরোর ওপরই ভরসা করে থাকি। তুমি তো অনেকদিন ধরেই কাজ করছো, অনেকগুলো টাইপ অফ ক্যারেক্টার নিয়ে কাজ করছো, তো হঠাৎ করে এই ভাবনাটা এলো কেন যে সুপার হিরো নিয়ে কাজ করব? হ্যাঁ, সুপার হিরো নিয়ে একটা কাজের একটা সুপ্ত বাসনা অনেক দিনই ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আমি 2010 সালে আমার প্রথম একটা কাজ করেছিলাম, একটা ওয়েব ফিল্ম করেছিলাম, যেটা পরবর্তীকালে বেশ জনপ্রিয় হয়েছিল। অনেকেই হয়তো সেটা দেখেছে, অধরা। একদমই। তো অধরা একটা হিউজ একটা সাকসেস। তো সেই অধরা ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার ছিল, যেটা আমরা সবাই পেয়েছি। হ্যাঁ, একটা নেগেটিভ ক্যারেক্টার। সে মানে বেসিক্যালি একজন প্রতারক। সে মানুষকে ঠকিয়ে চিট করে তার টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়, এবং এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা নিয়ে আমরা গল্পটাকে এগোতে পারতাম। এবং সেই ভাবনা থেকে 2016 সালে, ঠিক 6 বছর পরে, প্রথম ভাগের অধরা 2 বানাই, যেটাও খুব জনপ্রিয় হয়েছিল, অনেক প্রশংসা পেয়েছিল। কিন্তু কিছু দর্শকের, কিছু আমার যারা মানে ফ্যান্সরা রয়েছে, তারা আমাকে একটা অভিযোগ করেছিল যে এই চরিত্রটা তো একটা নেগেটিভ চরিত্র, এটা একটা মানে বেসিক্যালি খল চরিত্র, খলনায়ক।
তো সেটাকে আমি কেন গ্লোরিফাই করছি, সেটাকে কেন আমি হিরোইজম, একটা হিরোইস্টিক ক্যারেক্টার হিসেবে ব্যাপারটাকে প্রেজেন্ট করছি, তো এটা মানে এথিক্যালি ঠিক হচ্ছে না। এরা নেগেটিভ ক্যারেক্টারকে কেন হাইলাইট করা হচ্ছে, সে তো খারাপ, সমাজের প্রতি খারাপ কাজ করছে, সেটাই তাকে কেন আমি হিরো হিসেবে নিয়ে আসছি, হিরো হিসেবে নিয়ে আসছি। তো এইটা আমাকেও একটু ভাবিয়েছিল যে সত্যি হয়তো ঠিকই তারা বলছে। তো সেই ভাবনা থেকেই একদিন ভাবছিলাম যে যদি এই ক্যারেক্টারটাকেই পজিটিভ দিকে টার্ন করাই এবং তাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে তৈরি করি তাহলে কেমন হয়। এবং সেইখান থেকেই অধরাকেই বিদ্রোহী বানানো হচ্ছে, অধরাই আসলে বিদ্রোহী হয়ে তার ট্রান্সফরমেশন হচ্ছে। এবং সে নিজে এতদিন অন্য লোককে ঠকাতো, প্রতারিত করত, এখন সে অন্যের বিরুদ্ধে লড়বে। কেন লড়বে সেটা জানতে গেলে ওয়েব সিরিজটা দেখতে হবে, সেটা অবশ্যই। তার পেছনে একটা রিজন আছে, এমনি এমনি সে সুপার হিরো হচ্ছে না, তার সুপার হিরো কেন সে এই ট্রান্সফরমেশনটা তার মধ্যে হলো, একটা প্রতারক থেকে কেন তাকে মানে ডিরেক্টর বা কেন তুমি তাকে এত ভালো একটা জায়গায় নিয়ে আসছো, তার পেছনে একটা খুব স্ট্রং একটা পয়েন্ট আছে, স্ট্রং একটা রিজন আছে। এবং এটা দেখে কেউ বলবে না যে মানে হঠাৎ করে এটা হয়ে গেল, যে সুপার হিরো করার জন্যই করা, সেটা নয়। সেটা অবশ্যই আমাদের দর্শকরা যখন ওয়েব সিরিজটা লঞ্চ হবে তখন তারা দেখবে, তারা উত্তরটা পেয়ে যাবে। সেটা আমরা এখন রিভিল করবো না কারণটা, একদমই। তা ছোট কাজগুলো যখন হয়, আমরা যখন ফিচার ফিল্মের ক্ষেত্রে অনেক বাজেট থাকে, অনেক ভাবে অনেক কাজ করা যায়, অনেক ফ্লেক্সিবিলিটি থাকে, কিন্তু সত্যি কথা বলতে গেলে শর্ট ফিল্ম যখন আমরা করি, মানে তুমি অ্যাজ এ ডিরেক্টর প্রডিউসার কাজ করো বা এমএস মোশন পিকচার্স যখন আমরা কাজ করি, আমরা দেখা যায় যে ফান্ডটা একটা বড় সমস্যা হয়ে যায়, ভীষণ বড় সমস্যা। ঠিক আছে, তা সেইটার জায়গা থেকে তুমি কাজটাকে তাও এগিয়ে নিয়ে যাচ্ছ, নিজের প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছ। তা এইটা করতে গিয়ে তোমার কি কি সমস্যায় পড়তে হয়েছে? প্রচন্ড রকমেরই সমস্যা। আমি স্টোরি ভিত্তিক জায়গাটাকে আগে আসবো, তারপরে টেকনিক্যাল পার্টে আসবো। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। দেখো মানে বিশেষ করে এই যারা বাংলায় যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে, এই ধরো শর্ট ফিল্ম হোক বা ওয়েব সিরিজ হোক, মানে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে যারা কাজ করছে, বাজেটটা একটা খুব বড় সমস্যা। এবং সত্যি কথা বলতে এখনো আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি বলাটা ভুল, এখন শুধু ফিল্ম বলে কিছু নেই, সবটাই একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তো এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেহেতু আমাদের মার্কেটটা ভীষণই ছোট, সব ক্ষেত্রে, সেটা সিনেমার ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে, টিভির ক্ষেত্রে, মার্কেট ভ্যালুটা যেহেতু খুবই ছোট, আমাদের কিন্তু পাবলিসিটি তো বিশাল বড় জায়গা। হ্যাঁ, এখন ওয়েব প্ল্যাটফর্ম হয়ে গিয়ে এখন তো পাবলিসিটির বিশাল জায়গা। হ্যাঁ, একদমই। কিন্তু যেহেতু আমাদের মার্কেটটা ছোট একটু, আমাদের মানে বাজেটটা সেই জন্যই ছোট। আজকে মানে বিদেশের ছবি বা ইভেন বলিউড ছবি বা সাউথের ছবি, তারা আস্তে আস্তে খুব এক্সপ্যান্ড করেছে মার্কেটটাকে, অতএব তাদের মানে আর্নিং যেটা সেটাও বেড়েছে, এবং সেই আর্নিং থেকেই তারা পরবর্তী প্রজেক্টে টাকা ঢালতে পারে। আমাদের সেই আর্নিংটা এখনো সেইভাবে হয়নি। না, তার পেছনে একটা বড় কারণ যদি আমরা এইভাবে দেখি, ধরো বড় ছবি যেভাবে তৈরি হয়, ওটা লিমিটেড নাম্বার অফ ছবি তৈরি হয়, একদম, ঠিক আছে, যার ফলে সেখানে কম্পিটিশন থাকলেও এই লেভেলে কম্পিটিশন না। এখন শর্ট ফিল্ম কি ঘরে ঘরে শর্ট ফিল্ম কোয়ালিটি নিয়ে অনেকে ভাবছে না, একটা গল্প মাথায় এলো, ওটা করে ফেললাম, সেই ক্যামেরা দিয়ে এমনি মোবাইল দিয়ে তুলে ফেলছি, যার ফলে তার পারচেস মার্কেটটাও কমে গেছে এখন। যে একটা টাইমে শর্ট ফিল্মের বাজার ভালো ছিল, মানে 2 বছর আগেও যে শর্ট ফিল্মটা সেল হতো মার্কেট, এখন ওই জায়গাটা পড়ে গেছে, সেটা নিয়ে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে। এবং যেটা হচ্ছে সেটা হলো যে মানুষ ভাবছে যে আমরা যে শর্ট ফিল্ম কিনবো, সেই কিনে আমি কোথায় দেবো, ঠিকই সবাই তো করছে, মানে ওই রিসোর্স কজন দেখবে না দেখবে, সেই জন্য একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, তো সেই জন্যই মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, হয়তো তুমিও বা দর্শক বন্ধুরাও দেখেছে, যে এই ধরনের খুব ন্যূনতম বাজেটের যে কাজগুলো হয়, কাজগুলো খারাপ বলছি না, কাজগুলো খুব হাই কনসেপ্ট হয়, খুব ভালো, কিছু গল্প সত্যিই ভালো, খুব ভালো গল্প, একদমই তাই। বিভিন্ন ফেস্টিভ্যালে আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়, সেখানে গিয়ে দেখি খুব ভালো কনসেপ্ট। বাট যেহেতু বাজেট একটা ফ্যাক্টর, গল্পটা লেখাই হয় এমন ভাবে যাতে খুব অল্প মানে সোর্সে কাজটাকে নামানো যায়। মানে গল্পটাই তার এমন একটা ইমোশনাল লাভ স্টোরি বা কোনো সম্পর্কের গল্প, বাবা ছেলের, যাতে কম রিসোর্সের মধ্যে কাজটা তোলা যায়। তো মানে ভাবনাটাই হয় ওখান থেকে শুরু হয়। কিন্তু মানে আমার জানি না কেন, আমি যেহেতু ছোট, আমি 90-এর দশকের মানুষ, হ্যাঁ 80-90-এর সিনেমা দেখে বড় হয়েছি ছোটবেলায়। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, তারপরে অক্ষয় কুমার, অজয় দেবগন, এই ধরনের বলিউড ফিল্ম দেখে আমরা বড় হয়েছি। তো আমাদের গল্পগুলো, আমাদের ভাবনাগুলো কিন্তু সেই ফরম্যাটেই, ভাবনাটাই আসে। এবং যেখানে হয়তো
অন্য শর্ট ফিল্ম বা অন্য কাজ যেগুলো খুব কম বাজেটে করে নেওয়া যায়, 2-3টে লোকেশনের মধ্যে গল্প শেষ, 2-3টে চরিত্র নিয়ে গল্প শেষ, সেখানে মানে এই সেম বাজেট নিয়ে সেম ইকুইপমেন্ট নিয়ে রিসোর্স নিয়ে আমাদের ভাবনাগুলো হয় কি একটু ফিচার ফিল্মের মতন আর কি, মানে সেই 90-এর দশকের যে গল্পগুলো আমরা দেখতাম সিলভার স্ক্রিনের যে মজাটা সেটা যেন শর্ট ফিল্মে পাই, এই ব্যাপারটা। সেই মানে সেখানেও বোম ব্লাস্ট হচ্ছে, সেখানেও স্মাগলিং হচ্ছে, সেখানেও মানে হিরো ভিলেনের সেই ক্ল্যাশ হচ্ছে, ডায়লগ বাজি চলছে, সেখানেও নায়িকাকে দস্যু ধরে নিয়ে কিডন্যাপ করে, এই যে মানে একটা জমজমাট ব্যাপার, একটা মানে মানে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু। সেই ভাবনাগুলো আমার সবসময় মাথায় আসে এবং আমি চেষ্টা করি যে এই বাজেটের মধ্যেই, এই রিসোর্সের মধ্যেই যতটা সম্ভব, মানছি আমি সেই বড় লেভেলে সেটা যাবে না, কিন্তু যতটা সম্ভব ম্যানেজ করে ওই ফ্লেভারটাকে আনার চেষ্টা করি, যাতে আমাদের দর্শক বন্ধু যারা আছে তারা যেন ওই ফ্লেভারটার স্বাদটা পায়। একদিকে রিসোর্স কম একদমই, কিন্তু আমাদের ফ্লেভারটা তুমি রাখার চেষ্টা করছো ওই লেভেলে। তাহলে সেই ক্ষেত্রে তোমার স্ক্রিপ্টিং বলো, স্টোরি লাইন বলো, মেকিং এর যে প্ল্যানিং, সেই ক্ষেত্রেও তো তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক সমস্যার সম্মুখীন। সেইগুলোকে তুমি কিভাবে কি ভেবেছো? সেইগুলোকে ওভারকাম করি, কিছু ক্ষেত্রে তো অবভিয়াসলি কম্প্রোমাইজ করতেই হয়, মানে সেটা দর্শকরাও জানে, যারা আমার টিম মেম্বার তারাও জানে আর কি। সেখানে অনেক অনেক ক্ষেত্রেই আমরা হেল্পলেস, স্বাভাবিক, আমরা সেই লেভেলে কখনোই যেতে পারবো না, তবু আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার যায়, যতটা সম্ভব সেটাকে এন্টারটেইনিং একটা মানে ভ্যালু দেওয়া যায় একটা প্রজেক্টটাকে। তো বাট হ্যাঁ, সমস্যা তো অবভিয়াসলি হয়। সমস্যাগুলোকে নিজেরা মিলেই পরিশ্রমের মাধ্যমে, নিজেদের ট্যালেন্টের মাধ্যমে অন্যভাবে আর কি মানে ওভারকাম করতে পারে। কিন্তু সমস্যা যে থাকে না তা নয়, প্রচুর সমস্যাই থাকে। পরবর্তীকালে তুমি এই যে ক্যারেক্টারটা করেছো বিদ্রোহী, একে নিয়ে কি প্ল্যানিং আছে? পরবর্তীকালে তো বেশ বড় রকমেরই প্ল্যানিং আছে। এই বিদ্রোহীর এটা ফার্স্ট সিজন, এখানে 6টা এপিসোড যাবে এবং এই প্রথম সিজনটা বিদ্রোহী ক্যারেক্টারটা পুরোটাই বিল্ড আপ হবে, মানে কে বিদ্রোহী, কেন বিদ্রোহী, সে করছেটা কি, তার মেন ভিলেন গুলো কে কে, কাদের বিরুদ্ধে সে লড়ছে এবং তার সহকারী কারা কারা থাকছে, তার টিম মেম্বার কিভাবে তৈরি হচ্ছে। তো এই পুরো মানে বিদ্রোহীর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, মানে বিদ্রোহী চরিত্রটা অরিজিন বলা যায়, এটা সৃষ্টি হচ্ছে এবং এর ভূমিকা একদমই। কিন্তু এবার তার পরবর্তী ভাগে যদি এটা মানে ওপরওয়ালার আশীর্বাদ থাকে বা তোমাদের ওপরওয়ালার আশীর্বাদ, শুধু না দর্শকদের আশীর্বাদ, দর্শকরা যত দেখবে, যত এনকারেজ করবে, ফিল্ম মেকাররা তত বেশি কাজ করার ইচ্ছাটা পাবে। একদমই তাই। দর্শক বন্ধুরা যদি সাপোর্টটা করে, তারা যদি ব্যাপারটাকে আমাকে উৎসাহ দেয়, তাহলে এর পরবর্তী আরো ভাগ আনতে পারি এবং সেইখানে হয়তো আরো বেশি গ্যাঞ্জার থাকবে, আরো বেশি এন্টারটেনমেন্ট ভ্যালু থাকবে। আরো আর যদি কোনো দর্শক বন্ধুদের মধ্যে যদি কোনো এমন কোনো সহৃদয় ব্যক্তি থাকে যে মানে এটাকে ফান্ডিং করতে চায়, স্পন্সর করতে চায় আমাদের এই ওয়েব সিরিজটাকে, কোনো অন্য প্রোডাকশন হাউস যদি এটাকে অ্যাসোসিয়েট হতে চায় আমাদের সাথে, এটাকে আরো বড় লেভেলে, বড় ব্যানার দিয়ে ব্যাপারটাকে আরো প্রমোট করার জন্য, তাহলে অবভিয়াসলি বিদ্রোহী চরিত্রটাকে, এই ওয়েব সিরিজটাকে আরো আমরা বড় করে নিয়ে যাবো এবং সেক্ষেত্রে বিদ্রোহীর আরো অনেক অ্যাডভেঞ্চার থাকবে, যেগুলো আরো বেশি ডেঞ্জারাস হবে, আরো বেশি ডেডলি হবে, অ্যাডভেঞ্চারাস হবে। তো সেইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে তো এগোতেই পারি, আরো গল্প এগোতেই পারে। কিন্তু আপাতত আমরা এটা প্রথম সিজন করছি 6টা এপিসোডে এবং তারপরে দর্শক বন্ধুদের যদি ভালোবাসা পাই, এই সিজনটা যদি মানে সাকসেসফুল হয়, অবভিয়াসলি এটা নিয়ে আমরা এগোতেই পারি। বিদ্রোহীর পোস্টারের সাথে সাথে দেখলাম, ফেসবুকে দেখছিলাম যে বিদ্রোহীকে নিয়ে একটা ফেসবুক ফ্যান পেজ তৈরি হয়ে গেছে, একটা ফ্যান ডেটাবেস, একটা বেস তৈরি হয়ে গেছে, লোকে আগ্রহ প্রকাশ করছে যে বিদ্রোহী বিদ্রোহী বিদ্রোহী। ঠিক আছে, আমি দেখলাম যে একটা বিদ্রোহীর একটা ছোট পুতুল, সেটা পর্যন্ত এসছে মার্কেটে, দেখা যাচ্ছে যে অনেকে জিজ্ঞেস করছে, আমাকে বেশিরভাগ একজন ফোন করেছিল যে এরকম একটা দেখলাম, খোঁজ নিয়ে তো এটা কোথায় পাওয়া যায়। এই জিনিসগুলো যে এই ফ্যান পেজ, এই জিনিসটাকে নিয়ে যেটা ভাবনা চিন্তা, হট করে কেন একটা ফ্যান পেজ করার ইচ্ছে এলো, বা এইটা নিয়ে এই ফ্যান পেজ, ফ্যান ফলোয়ারটাকে নিয়ে তুমি কি প্ল্যানিং করতে চাও? প্রথমেই আমি মানে ফ্যান কথাটা বলতে চাইছি না, আমি এটাকে বিদ্রোহী ফ্রেন্ডস ক্লাব বলতে চাইছি, কারণ আমার কাছে ফ্যানেদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস, এবং আমার সবাই ফ্রেন্ডস, আমার ফ্যানরা যারা তারাই আমার ফ্রেন্ডস, তারা আমার ফ্যামিলি। তো আমি এটা এই থেকেই আমার মাথায় এলো যে যদি একটা আমরা ফ্রেন্ডস ক্লাব বানাই, বিদ্রোহীর একটা ফ্রেন্ডস ক্লাব। বিদ্রোহী যেহেতু একজন সুপার হিরো চরিত্র এবং তার উদ্দেশ্যই হচ্ছে
সমাজকে ভালো কিছু দেওয়া, ভালো কিছু মানে সমাজের যারা দুস্থ মানুষ আছে, যারা অবহেলিত মানুষ আছে, তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তো মানে ওই যে স্পিরিটটা, বিদ্রোহী তো কোনো একটা চরিত্র নয়, বিদ্রোহী একটা স্পিরিটের নাম। আমিও বিদ্রোহী, তুমিও বিদ্রোহী, যেমন আমার টি শার্টে লেখা আছে আমিও বিদ্রোহী। তো এটাই হচ্ছে আমাদের স্পিরিট, যে আমরা আমরা আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা করে বিদ্রোহী আছে। বিদ্রোহী মরে না, কারণ বিদ্রোহী সবার মধ্যে বেঁচে থাকবে, এটা আমার ওয়েব সিরিজের ডায়লগ। তো সেই স্পিরিটটা থেকে আমরা এই ফ্রেন্ডস ক্লাবটা তৈরি করতে চলেছি। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের শহরের বা শহরের প্রান্তে, ইভেন আমরা যদি আরো বড় করতে পারি গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে, সেখানে যারা মানুষরা আছে, আমার ছোট ছোট বন্ধুরা রয়েছে, খুদে বন্ধুরা, যারা একটু পিছিয়ে পড়েছে, যারা একটু দুস্থ, যারা একটু অবহেলিত, তাদেরকে যদি আমরা আমাদের সাধ্য অনুযায়ী একটু অন্তত হেল্প করতে পারি, একটু তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারি, খুব যে বেশি পারবো তাও নয়, যতটুকু আমাদের সাধ্য সেইটুকুনি যদি করতে পারি, এটাই আমাদের মানে মেন উদ্দেশ্য, এটাই আমাদের পরম প্রাপ্তি। তো সেই জন্য এই ফ্রেন্ডস ক্লাবটা করা, এবং এটার ফার্স্ট অ্যাটেম্পট আমরা নিচ্ছি পয়লা বৈশাখে, 15ই এপ্রিল আমরা সেদিনকে বেরোবো এই ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা মিলে। এবং প্রথম আমরা ইনিশিয়েটিভটা নিচ্ছি শহরেই, কলকাতাতে। কলকাতার যারা পথ শিশুরা রয়েছে, যারা একটু দুস্থ, তাদেরকে গিয়ে আমরা হেল্প করতে চাইছি। তাদের মুখে সামান্য যদি একটু হাসি ফোটাতে পারি বাংলা নববর্ষের প্রথম দিনে, এটা একটা বড় প্রাপ্তি আর কি। হ্যাঁ, তোমার তো এতগুলো বললে যে বিভিন্ন ছোটবেলা থেকে দেখে এসছো হলিউড এবং বলিউডের সুপার হিরো, তা তোমার রিয়েল লাইফ সুপার হিরো কে এবং রিয়েল লাইফ সুপার হিরো কে? রিয়েল লাইফ সুপার হিরো যদি বলা যায় তাহলে আমি মানে একজন তো অনেকগুলোর মধ্যে একটা ফেভারিট থাকে, একদম একদম 100-র মধ্যে একে 90 দেবো, বাকিগুলো 80, 70, 60 করে দেবো। একদম একদম। ম্যাক্সিমাম স্কোর কাকে দিচ্ছ? হ্যাঁ, ম্যাক্সিমাম স্কোর যদি যে চরিত্রগুলো আমরা এতদিন পড়েছি, দেখেছি সিনেমায়, আমরা ছোটবেলা আমাদের কেটেছে যে চরিত্রগুলো দেখে সুপার হিরো, তো তাদের মধ্যে যদি আমার ফেভারিট বলা হয় তাহলে ব্যাটম্যান। কারণ ব্যাটম্যান এমন একটা সুপার হিরো যার কোনো সুপার পাওয়ার নেই সেই অর্থে, এবং আমি সবসময় রিয়েলিস্টিক সুপার হিরো চরিত্রগুলোকেই বেশি পছন্দ করি। মানে যে তোমার মতন রক্ত মাংসের মানুষ, আমার মতো রক্ত মাংসের মানুষ, যার মধ্যে ইমোশন আছে, যার মধ্যে হিংসা আছে, সেন্টিমেন্টস আছে, এমন সুপার হিরো চরিত্র যেগুলো অলিক, অবাস্তব, যে আকাশে উঠতে পারে বা অন্য গ্রহে চলে যেতে পারে, সেই চরিত্রগুলো পড়তে বা দেখতে ভালো লাগলেও নিজের সাথে রিলেট করা যায় না। তো ব্যাটম্যান এমন একটা চরিত্র যেটা নিজের সঙ্গে রিলেট করা যায়, এবং বিদ্রোহীও সেরকমই একটা রিয়েলিস্টিক চরিত্র, যেটা যখন দর্শক বন্ধুরা দেখবে তারা কিন্তু নিজেদের সাথে রিলেট করতে পারবে, এবং কোথাও গিয়ে মনে হবে যে হ্যাঁ, আমিও এই বিদ্রোহীটা হতে পারি, আমি যদি চেষ্টা করি তাহলে এরকম বিদ্রোহীর মতো আমিও হতে পারি, কোথাও গিয়ে সেটা অবাস্তব বা অলিক কিছু লাগবে না। তো সেই অর্থে ব্যাটম্যান আমার রিয়েল লাইফ ফেভারিট সুপার হিরো। আর রিয়েল লাইফ যদি বলতে হয় তাহলে ওয়ান অ্যান্ড অনলি আমার বাবা। কারণ আমার মনে হয় প্রত্যেক মানুষের কাছেই তার বাবাই তার সুপার হিরো হয়, প্রত্যেক ফ্যামিলিতেই একটা করে সুপার হিরো থাকে, যাকে আমরা বাবা বলে ডাকি বা ড্যাড বলে ডাকি বা পাপা, ফাদার, যাই হোক। তো আমারও সুপার হিরো বলতে আমার বাবাই। এবং আমি মানে বাবাকে এমন ভাবে পেয়েছি, বাবার স্ট্রাগলটা দেখেছি, মানে বাবার নিজের জীবনের, সে যেভাবে স্ট্রাগল করে উঠেছে বা সে যেভাবে আমাদের পরিবারকে আগলে রেখেছিল, কোন রকম কোনো কষ্ট বুঝতে দেয়নি, কোন রকম কোনো দুঃখ বুঝতে দেয়নি, আমাকে, আমার মাকে, আমার বোনকে যেভাবে তিনি আগলে রেখেছিলেন, মানে সেটা সুপার হিরোর থেকে কোনো কম কিছুই নয়। তো সেই অর্থে আমার বাবাই আমার কাছে সুপার হিরো। দেখো, যে কোনো কিছু আমরা যখন একটা রিয়েল লাইফ কোনো ভালো কিছু দেখি, একটা যেমন শক্তিমান যখন সিরিজটা শেষ হয়ে গেল, তখন সবার মনের মধ্যেই একটা কিছু, শক্তিমানকে আর দেখতে পাবো না, এটা রিয়েল লাইফ। কিন্তু রিয়েল লাইফ হিরো যখন লাইফ থেকে চলে যায়, কারণ কেউ তো অমর না, ঠিকই। এবং তোমার বাবা যেভাবে হঠাৎ সুস্থ মানুষ চলে গেছে, ওই মুহূর্তের তোমার অনুভূতি, এবং তারপরে যে ওই একটা শূন্যতা, সেটাকে তুমি কিভাবে আবার মানিয়ে নিয়ে আবার রিয়েল লাইফে কিছুটা নিজেকে আবার জায়গাটা তৈরি করতে পেরেছো?
যে মুহূর্তে বাবা আমাকে ছেড়ে চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল, সেই মুহূর্তে বেসিক্যালি সেই অনুভূতিটা ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ সত্যিকারের অর্থে বাবা এমন ভাবেই আমাদেরকে রেখেছিল, মানে আমি জানতামই না যে কি করা উচিত কি করা উচিত নয়, এবং কোনটা করব আর কোনটা করব না। এবং মানে আমি আমার কাজ নিয়েই থাকতাম, আমি আমার জগৎ, আমার অভিনয়, আমার সিনেমা, আমার টিভিতে অভিনয় করা, মঞ্চে অভিনয় করা, এইসব নিয়ে আমার এটাই আমার মানে ডেইলি রুটিন ছিল। বাড়ি ঘরদোরের ব্যাপার বা সংসারের ব্যাপার এগুলো পুরোটাই হেডেক ছিল বাবার। সেইখান থেকে হঠাৎ করে বাবার চলে যাওয়া এবং পুরো রেসপন্সিবিলিটি আমার ওপর আসা, মানে আমার কাছে মানে ওইটা একটা মানে কিন্তু তারপরে আমি জানি না, আমার মনে হয় হয়তো বাবা আমার সাথে আছে কোনোভাবে, এটা আমি ফিল করি, এখনো ফিল করি যে আস্তে আস্তে আমি সেই মানে যে আমি যেগুলো পারতাম না বা ভাবতেই পারতাম না, যেগুলো আমার দ্বারা হবে না, আমি মনে হয় এটা বিশ্বাস করতাম যে এগুলো আমি পারবো না, এগুলো সেগুলো আস্তে আস্তে দেখছি আমি আস্তে আস্তে তৈরি হচ্ছি, আমি নিজেকে সেইভাবে তৈরি করছি, বা যেই কাজগুলো আমার মনে হতো এটা কি করে হবে, অসম্ভব, সেগুলো আস্তে আস্তে দেখছি সেগুলো হয়ে যাচ্ছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে বাবা আমার সাথে আছে, আর বাবার আশীর্বাদ আমার সাথে আছে, আর আছে বলেই হয়তো আস্তে আস্তে একটু একটু করে হলেও এগোচ্ছি, প্লাস বন্ধুদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ তো আছে। এইভাবেই তো ইনহেরিট হয়, মানে যদি আমরা তুমি যেমন রিল লাইফ হিরো সুপার হিরো ভাবছো, মানে এবং বলছো যে প্রতিটা মানুষের মধ্যেই বিদ্রোহী রয়েছে, প্রতিটা মানুষের মধ্যেই সুপার ক্যারেক্টার রয়েছে, এবং তার অবর্তমানে তার পরের জেনারেশনের মধ্যে সেটা ইনহেরিট হবে, এটা ইন জেনারেল। তোমার তো তুমি বলছো যে এর কোনো আলাদা করে অলৌকিক কিছু রাখেনি, তাহলে তোমার এই বিদ্রোহী সুপার পাওয়ার কি? সে যে ফাইট করবে একটা সুপার হিউম্যান, সুপারম্যান, সুপার ক্যারেক্টার, এর মধ্যে কি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে নাকি তার সুপার পাওয়ার কি, কিসের থেকে আসছে? অনেকেরই হ্যাঁ, অনেকেরই এটা বক্তব্য, বা অনেকেই হয়তো এটা আমাকে আগেও প্রশ্ন করেছে, সবারই হয়তো এটা ভাবনা যে সুপার হিরো হতে গেলে সুপার পাওয়ার দরকার হয়, যে উইদাউট এনি সুপার পাওয়ার কেউ সুপার হিরো হতে পারে না, যেটা আমি বিশ্বাস করি না। আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে সুপার হিরো হতে গেলে নট নেসেসারি যে কাউকে সুপার পাওয়ার তার মধ্যে থাকতে হবে, তাকে সুপারম্যানের মতো আকাশে উঠতে হবে, বা শক্তিমানের মতো ঘুরতে হতে হবে, ঘুরতে পারবে, বা কৃষের মতো ঝাঁপাতে পারবে। তো আমার মনে হয় সুপার হিরো তারাই যার মনের মধ্যে একটা সুপার পাওয়ার কিছু করার একটা জেদ আছে, যে ভালো কিছু করতে চায়, সেই মানে সুপার হিরো। আজকে বর্ডারে যে মানুষগুলো আমাদেরকে রক্ষা করছে তারা সুপার হিরো, যে ডাক্তার একজন মানে মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলছে সেও সুপার হিরো, একজন পুলিশ যে আমাদেরকে আমাদের শহরকে নিরাপত্তা দিচ্ছে সে সুপার হিরো, প্রত্যেকেই সুপার হিরো, যে শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়ে বড় করছে সে সুপার হিরো। তো প্রত্যেকেই আমরা সুপার হিরো, এবং অবভিয়াসলি যেহেতু এটা একটা ফ্যান্টাসি ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, একটা ফিকশনাল ক্যারেক্টার, তো অবভিয়াসলি এর সুপার পাওয়ার তো আছে, কিন্তু ওই যে বললাম রিয়েলিস্টিক সুপার হিরো, এর মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নেই, কিন্তু এর কিছু ইনার পাওয়ার রয়েছে। এ অনেক রকমের মার্শাল আর্টস জানে বিদ্রোহী, এবং এর কাছে আছে কিছু হাই অ্যাডভান্স কিছু গেজেট, কিছু খুব অ্যাডভান্সড ওয়েপন, যেগুলোর সাহায্যে সে শত্রুর মোকাবিলা করে। এবং তার যারা শত্রু, বিদ্রোহীর যারা শত্রু, তারা কেউই কিন্তু ভিন গ্রহের প্রাণী নয়, বা কোনো অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো রকম কোনো মিউট্যান্ট বা কোনো রকম কোনো দানব, এরকম কেউ নয়। তারা প্রত্যেকেই তারাও হিউম্যান, এবং তারা আমাদের চোখের সামনে দেখা যে মানুষগুলো আমাদের সত্যিকারের ভিলেন, আমাদের সমাজের ভিলেন, তাদের সাথেই বিদ্রোহীর যুদ্ধ। যেমন কোনো দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ, কোনো দুর্নীতিগ্রস্ত কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো করাপ্টেড পুলিশ ইন্সপেক্টর, বা কোনো মাফিয়া, ড্রাগ মাফিয়া, বা কোনো স্মাগলার, এই জাতীয় যারা আমাদের সমাজের যারা ঘুণ ধরাচ্ছে, কোনো টেরোরিস্ট যারা অ্যাক্টিভিটিস করে, এই ধরনের যারা মানুষ আছে তারাই বিদ্রোহীর শত্রু। এবং যেহেতু বিদ্রোহীর শত্রুরাও তারাও রিয়েল লাইফেরই বাসিন্দা, রিয়েল লাইফেরই শত্রু, সেই জন্য বিদ্রোহীর সুপার পাওয়ারের হয়তো দরকার হয় না, কিন্তু হ্যাঁ তার কাছে কিছু সুপার গেজেটস রয়েছে, কিছু ওয়েপন রয়েছে, যেগুলো সাহায্যে সে অনেক অলৌকিক কাজ, যেগুলো সাধারণ মানুষ পারে না,
সেগুলো সে সম্পন্ন করে, এবং সেটাই তাকে আস্তে আস্তে সুপার হিরো তৈরি করছে। তুমি বলেছে প্রতিটা মানুষের মধ্যেই এই বিদ্রোহী রয়েছে, সুপার পাওয়ারটা রয়েছে, মানে মানে প্রকৃত অর্থে আমরা বলতে পারি কি আমি বিদ্রোহী এইভাবে যে আমি মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করব। একদমই তাই, একদমই। আমাদের সমাজ থেকে যেটা বাজে জিনিস সেটাকে দূর করার জন্য নিঃস্বার্থভাবে যেটা করি, তাহলে আমিও বিদ্রোহী। একদমই তাই। সেই ভাবনা থেকে আমাদের এই বিদ্রোহী ফ্রেন্ডস ক্লাবেরও সৃষ্টি, কারণ সেখানে যারা যারা মেম্বার হচ্ছে বা হবে, আমাদেরও উদ্দেশ্য ওটাই যে আমরা নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করব এবং আমরাও এক একজন হয়ে উঠবো বিদ্রোহী। আমি শেষ করব একটি ছোট্ট কবিতা দিয়ে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তা এইভাবে মানুষ হয়ে মানুষের পাশে যদি দাঁড়ানো যায়, তাহলে আমার মনে হয় যে সমাজের অনেক ভালো হবে, অনেক সমাজ থেকে যে এই বাজে জিনিসগুলো দূর হবে, মানুষে মানুষের বন্ধুত্ব বাড়বে, এবং বন্ধুত্ব এমনই একটা সম্পর্ক যেটা সব সম্পর্কের ওপরে, যেটাই দ্বন্দ্ব বিবাদ সবকিছু দূর করে দিতে পারে। পয়লা বৈশাখ সৌমাল্য ফিল্মানিয়ার তরফ থেকে ওরা একটা যে উদ্যোগ নিয়েছে বিদ্রোহী ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে, যে দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ানো, তাদের যেটুকুনি সামর্থ্য আছে সেইটুকুনি সামর্থ্য নিয়ে তাদের পাশে গিয়ে থাকা, একটা নতুন বছর, বাংলা নতুন বছর, নতুন ভাবে তাদের কাছে একটা উপহার দেওয়া। এএমএস মোশন পিকচার্সও চেষ্টা করছে তাদের পাশে সঙ্গে থাকা, এবং আমি আবেদন করছি যে বন্ধুরা, আপনার দেখবেন সারাদিনের 1 টাকা 2 টাকা করে হলে এরকম দেখবেন অনেক খরচা, বাজে খরচা হয়। তার থেকে যদি আপনি সঞ্চয় করে আপনিও যদি এইভাবে সমাজের দুস্থদের পাশে দাঁড়াতে পারেন নিঃস্বার্থভাবে, আপনিও বিদ্রোহী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিদ্রোহী উইথ সৌমাল্য দত্ত। নমস্কার।